আচ্ছা, আমরা আজকে পড়বো হচ্ছে ফাংশন। তো ফাংশন কি বা হোয়াট ইজ ফাংশন? কেউ একজন বলবেন, কারো ধারণা আছে যে ফাংশন কি আসলে? কেউ বলতে চান ফাংশন কি? না, এই টার্মটা একেবারেই নতুন মনে হচ্ছে আপনাদের কাছে? হ্যালো, আমার কথা কি? জি স্যার, আপনার কথা আমরা জি শুনতে স্যার, পাচ্ছি, শুনতে পারতেছি। কিন্তু আমাদের কোনো আইডিয়া নাই। আচ্ছা, মিথুন হ্যান্ড রাইজ করেছেন, আপনি কিছু বলতে চান মনে হয়। স্যার কোন একটা স্পেসিফিক কাজ করার জন্য আর কি আহ, আমরা যে কোড করি সেটার নিজে নিজেই কোন একটা অটোমেটিক একটা কাজ করে ফেলবে, সেটাই ফাংশন মনে করি স্যার। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আপনি মোটামুটি কাছাকাছি গেছেন বলা যেতে পারে। এমনি নর্মালি অ্যাজ এ লেইম্যান হিসেবে আমরা যদি বলি যে ফাংশন অ্যাকচুয়ালি কি? ফাংশন হচ্ছে এইটা ব্লক অফ কোড, মানে একটা ব্লক থাকবে। তো উম, একেবারেই আমরা ডেইলি যে অর্কগুলো আছে এগুলোর সাথে যদি কম্পেয়ার করি, যে ফাংশন হচ্ছে অন কাইন্ড অফ লেবার, মানে আপনার জন্য একটা স্পেসিফিক কাজ করার জন্য ও ডেডিকেটেড থাকবে। যেমন আমরা দেখা যাচ্ছে অফিসে আহ, আমার কম্পিউটার অপারেটর থাকতে পারে, বা অফিস সহায়ক আছে, বা স্পেসিফিক কোনো কাজের জন্য স্পেসিফাইড পিপল থাকতে পারে। তো এখন কাউকে আপনি বললেন যে তুমি এক কাজ করো, একটা অফিস আদেশ করে নিয়ে আসো। তখন ও গিয়ে কি করবে, একটা অফিস আদেশ করে নিয়ে এসে আপনাকে দেবে। তো ওই অপারেটর হচ্ছে আপনার জন্য অন কাইন্ড অফ ফাংশন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি আমরা রিলেট করতে চাই, যে ওকে আপনি বলে দিচ্ছেন যে তুমি একটা অফিস আদেশ করে নিয়ে আসো, ও কিন্তু রেডি করে নিয়ে এসে আপনাকে দিচ্ছে। তো এই রকম স্পেসিফিক কাজের জন্য এই প্রোগ্রামে কিছু স্পেসিফিক ফাংশন থাকে, যে আপনি ওকে যেটা বলবেন, ইনপুট হিসেবে দেবেন, ও কিন্তু আপনাকে ওই কাজটা করে দিবে। তো আমরা কিছু বিল্ট ইন ফাংশন দেখতে পারি। ওকে, বিল্ট, বি ইউ আই এল, বি ইউ আই এল টি আই এন এস। স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি তো। দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, আমি আবার করতেছি। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, শেয়ার মনে হয় অফ হয়ে গেছে। ওকে, এইখানে
ইয়ে করো, নিয়ে যাও। ওকে, তো এইখানে দেখেন পাইথনে বেশ কিছু বিল্ট ইন ফাংশন আছে, যাদের কাজ হচ্ছে যে আহ, কিছু স্পেসিফিক কাজ আপনাকে করে দিবে। তো আমি এখানে এই যে বিল্ট ইন ফাংশনগুলো আমি প্রিন্ট করেছি যে কি কি বিল্ট ইন ফাংশন আছে। যেমন এখানে দেখেন যে এই যে ম্যাক্স আছে, মিন আছে, নেক্সট আছে। হুম, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা বিল্ট ইন ফাংশন, যেগুলো হচ্ছে যেমন এই যে এখানে সাম আছে। এইগুলোর প্রত্যেকটা স্পেসিফিক একটা একটা করে কাজ আছে। এটা এই পাইথনের আর কি ওরা তৈরি করে দিছে আমাদের জন্য। হুম, তো আমরা চাইলে মিন, ম্যাক্স, এই পাইথন ফাংশনগুলোকে কাজ করাইতে পারি, যে এদের কি কি কাজ আছে। হুম, তো ম্যাক্স বা মিন এই ফাংশন যদি আমরা রান করাই, তাহলে এইরকম হতে পারে যে আমরা একটা কোড নেই, প্রিন্ট মিন, এর ভেতরে কিছু ডাটা নেই, 12, 14, 45, 67, 3, 50, সাপোজ এইটা নিলাম। প্রিন্ট বানানটা ভুল হয়েছে। জি, তাহলে এখানে দেখেন আউটপুটে আমাকে হচ্ছে এর ভেতর থেকে যেটা মিনিমাম নাম্বার, ওটা কিন্তু আমাকে প্রিন্ট করে দিচ্ছে। তার মানে এই যে মিন ফাংশনের ও কিন্তু একটা কাজ আছে, ইন্টারনালি কিছু কার্যক্রম এখানে করা আছে। হুম, তো এইভাবে মিন, ম্যাক্স, তারপরে ওই যে যোগফলের জন্য আমরা সাম ফাংশন ইউজ করতে পারি। এইরকম যে প্রিন্ট 12, 34, আচ্ছা এইখানে কি বলে, ইন্টিজার অবজেক্ট ইজ নট ইটারেবল। আচ্ছা দেখতেছি। আমরা একটা লিস্ট নিয়ে নিই। এইটা নিয়ে এর ভেতরে এটা যদি পাস করাই, ওকে, তাহলে এই যে ভ্যালুগুলো আমাকে যোগ করে দিচ্ছে। হুম, তো দুইটা যোগ করাতে চাইলে এইভাবে আমরা যোগ করাবো। মেইনলি এখানে ও আইটারেবল আর কি একটা ভ্যারিয়েবল নিবে, এই সাম ফাংশনটা এইভাবে ফাংশনটাকে বিল্ট ইন করা আছে আর কি। ওইখানে সরাসরি আমরা যদি নাম্বার দেই তাহলে নেবে না, অটোমেটিক প্রিন্ট ফাংশনই যোগ করে দেয়। প্রিন্ট নিজেও একটা ফাংশন। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফাংশন মানে কিভাবে কাজ করে সেইটা আমরা দেখতেছি, কিন্তু ফাংশন আসলে কি আমরা চোখে দেখতে পাচ্ছি যে এটা একটা ফাংশন, কিন্তু এইটা আসলে তৈরি হয় কিভাবে, এটা হচ্ছে আমাদের আজকে জানার উদ্দেশ্য বা পড়াশোনার উদ্দেশ্য আর কি। তো ফাংশন হচ্ছে প্রথমত ব্লক অফ কোডস। এইটার ক্ষেত্রে এই ব্লক অফ কোড আমরা দেখতে পাচ্ছি না, ইন্টারনালি ওইখানে ডিজাইন করা আছে, আমরা জাস্ট এখন কল করতেছি, দিস ইজ কল, যে ফাংশনকে কল করা। ওই যে আপনি আপনার অপারেটরকে বলতেছেন যে আপনি একটা অফিস আদেশ করে নিয়ে আসেন, বা স্পেসিফিক কোনো একটা কাজ প্রোগ্রামারকে বলছেন যে প্রোগ্রাম করে দেন। হুম, তো এইরকম এখন আমরা স্পেসিফিক কাজ করার জন্য কিভাবে ফাংশন ডিজাইন করা হয় এইটা দেখবো। তো ডিজাইন করার জন্য প্রথমে যে কাজটা করতে হয় পাইথনের ক্ষেত্রে, আপনাকে লিখতে হবে ডেভ, তারপরে মাই আন্ডারস্কোর ফাংশন,
এইটা হচ্ছে এই যে মাই আন্ডারস্কোর ফাংশন, এটা হচ্ছে আমার ফাংশনের নাম। এরপরে এইখানে দিস ইজ মাই ফার্স্ট ফাংশন। ব্যাস, হয়ে গেল। এটা হচ্ছে আমার একটা ফাংশন অলরেডি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রান করাই, তাহলে আউটপুট আমি কিছুই দেখতে পাবো না। দেখতে পাবো না এই কারণে যে আমরা শুধুমাত্র যে কাজটা করেছি, যে একটা ফাংশন তৈরি করেছি। ফাংশন তৈরি করে এই ফাংশনের কাজ হচ্ছে যে জাস্ট এর ভেতরে একটা বডিতে আমরা প্রিন্ট ফাংশন দিয়েছি, একটা কিছু প্রিন্ট করবে। তো এইটা হলো গিয়ে আমার ফাংশন। এখন এই ফাংশনকে কল করতে হবে। ফাংশন কল করার নিয়ম হচ্ছে এইটা দিয়ে জাস্ট এই যে এই বাইরে এটাকে যদি আমরা রেখে দেই, ওই ফাংশনটা এইভাবে লিখে, তাহলে ওই ফাংশন কল হয়ে যাবে। দেখেন, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন, মানে এই ফাংশনের ভেতরে যে কার্যক্রম আছে এটা প্রিন্ট হয়ে আমরা দেখতে পাচ্ছি। তো এটা আস্তে আস্তে বড় হবে, এটার আরো অনেক কিছু কার্যক্রম হবে। প্রাথমিক স্টেজে যেটা হলো যে ফাংশন তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, ডিইএফ, এই যে এইটা একটা কিওয়ার্ড। আমি আপনাদের প্রথম দিন বলেছিলাম যে পাইথনে কিছু রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলো কিওয়ার্ড বলে। তো ফাংশনকে ডিফাইন করার জন্য এই ডিইএফ হচ্ছে কিওয়ার্ড। এরপরে এটা হলো গিয়ে আপনার ফাংশনের নাম লিখতে হবে। নামটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম আপনি যেভাবে লিখবেন বা যে রুলস গুলো আছে ওই একই রুলস গুলো অ্যাপ্লাই করে ফাংশনের নাম লিখতে হবে। এরপরে ব্র্যাকেট দিতে হবে, তারপরে কোলন দিতে হবে, দেন হচ্ছে ইন্ডেন্টেশন দিয়ে এর ভেতরে এখন আপনি যা খুশি তাই করেন, কোনো প্রবলেম নেই। হুম, এখন এইটা ফাংশনের মূল বডি। আর এইখানে এসে এটা হচ্ছে ফাংশনকে কল করা। হুম, এইভাবে দিয়ে আমরা ফাংশনকে কল করতেছি। এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে কিনা বা question আছে কিনা? কি ঠিক আছে এই পর্যন্ত? স্যার আরেকবার একটু বললে ভালো হয়, বুঝতে পারিনি। ফাংশন আসলে কি, যদি আমরা ওইভাবে একটা ডেফিনেশন দিতে চাই, যে কিভাবে বলতে পারি এটা যদি একটু বলে দেন। আমরা বুঝছি যখন অ্যান্সার করবো এটা কিভাবে বলবো। আপনার কথা ক্লিয়ার আসে নাই মোস্তাফিজুর রহমান, আপনি যদি আরেকবার বলতেন। বলছিলাম শুরুতে যখন আপনি কোশ্চেন করছিলেন যে ফাংশন কি, জি তো জি। এখন জিনিসটা ক্লিয়ার বুঝছি, কিন্তু যখন অ্যান্সার করবো এটা তো ডিটেলস বুঝালেন আমাদের, কিন্তু আমি যদি এক কথা অ্যান্সার দিতে চাই স্যার, কিভাবে বুঝাবো কাউকে ফাংশনটা আসলে কি? আচ্ছা, প্রথমত আমি যদি থিওরিটিক্যালি বলি যে ফাংশন হচ্ছে ব্লক অফ অর্গানাইজড কোড, যেইটা হচ্ছে গিয়ে আপনি রিইউজ করতে পারবেন। ফাংশন তৈরির উদ্দেশ্যই হচ্ছে যে একই কোডকে বারবার বারবার ব্যবহার করা। যেমন হচ্ছে এইখানে ওপরে আমরা যেটা দেখলাম যে আহ, এই যে কিছু নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে এর ভেতর থেকে মিনিমাম নাম্বারটা বের করেছি, আবার এখানে কিছু নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে এখানে যোগ করেছি। ঠিক আছে, এখন আমার যদি ফাংশন না থাকতো, তাহলে আমি কি করতাম, এই যোগ করার জন্য কোড লিখতাম। ওই যে যেমন এর আগে আমরা প্রথমে কোড লিখেছি যে ইন্টিজার এ ইন্টিজার বি সি ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে তিনটার জন্য আপনাকে এখন এ প্লাস বি প্লাস সি করতে হবে, চারটার জন্য সি প্লাস ডি করতে হবে। তার মানে আপনি বারবার বারবার একই কাজের জন্য কোড লিখতেছেন। কিন্তু আমার কাছে আছে কি ফাংশন, এই ফাংশনের ভেতরে আমি ভ্যালু দিচ্ছি, ও আমাকে যোগ করে আউটপুট দিয়ে দিচ্ছে। ঠিক আছে না? তো এইটার ক্ষেত্রে কি হচ্ছে যে ওই কাজটা করার জন্য আমার এইখানে ভেতরে কিছু কোড করা আছে, যে কোড এমন ভাবে করা আছে যে আপনি ওইটাকে রিইউজ করতে পারবেন। তো ফাংশন যদি একেবারেই শর্টলি আমরা ডিফাইন করতে চাই, তাহলে ফাংশন হচ্ছে গিয়ে যে ব্লক অফ কোড, যে একেবারেই যদি নমিনাল ওয়ার্ড ইউজ করি, তাহলে ফাংশন হচ্ছে ব্লক অফ কোড, হ্যাঁ, অর্গানাইজড কোড, দ্যাট ক্যান বি রিইউজ
ম্যানি টাইমস, এটা বলা যেতে পারে। আচ্ছা, তো এইখানে আমরা ফাংশন যখন তৈরি করতে যাব, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিইএফ এই কিওয়ার্ড ইউজ করতে হবে, মাই ফাংশন লিখতে হবে। লেখার পরে ভেতরে আমরা এখন যে কাজের জন্য ফাংশন তৈরি করব সেই কাজ আস্তে আস্তে আর কি আমরা বড় করব। এটা হচ্ছে একেবারে ছোট একটা ফাংশন। এরপরে এই ফাংশনকে আমরা যদি কাজ করাতে চাই তাহলে ফাংশনকে কল করতে হবে। কল করার জন্য নিয়ম হচ্ছে যে ফাংশন যে অবস্থায় আছে ওই নাম দিয়ে এভাবে যদি আমরা লিখে দেই তাহলে ওই ফাংশনটা কল হয়ে যাবে। এটা হয়েছে, এই যে এটা হলো যে ফাংশন আমরা কল করেছি। আর কারো কোনো কোশ্চিন আছে এই ছোট্ট কোডটা নিয়ে? আচ্ছা, যদি না থাকে, স্যার 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 3 নাম্বার লাইন খালি রাখা হয়েছে কেন? আচ্ছা এইখানে লাইন মানে যদি আমরা গ্যাপ রাখি তাহলে কোনো প্রবলেম নেই, এইটা কোনো প্রবলেম নেই। এইটা হচ্ছে এই যে ফাংশনের বডি হচ্ছে এইটা। এখন স্যার 4 নম্বর, এই 3 নম্বর লাইনে যদি আমি 4 নম্বর লাইনটা নেই, প্রবলেম নেই। একই রেজাল্ট। হুম, একটু গ্যাপ রাখা হয়েছে যে এটা একটু বোঝার জন্য আর কি, সৌন্দর্য জি বৃদ্ধি। স্যার, জি স্যার। স্যার এই ডেপ্থ বিষয়টাকে বুঝলাম না, ডেপ্থ দিয়ে যে মাই ফাংশন নিয়েছেন। একটা ফাংশন তৈরি করার জন্য, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে শুধু কথা লিখেছি তো, আমি আরেকটা ফাংশন তৈরি করি, ডিইএফ অ্যাড নামে একটা ফাংশন তৈরি করি। ঠিক আছে, এখানে এ দেই, বি দেই, কোলন দিলাম, রিটার্ন এ প্লাস বি। ঠিক আছে, আচ্ছা এটা নতুন লাইনে নেই। প্রিন্ট অ্যাড 3456। এইখানে দেখেন তো কি হচ্ছে, আমি ডেফ লিখেছি, লেখার পরে অ্যাড লিখেছি, লেখার পরে এ কমা বি দিয়েছি, দেওয়ার পরে এই যে রিটার্ন এ প্লাস বি, এইটা আর একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টের কাজ হচ্ছে যে আপনি যখন একটা ফাংশন তৈরি করবেন, ওই ফাংশন হচ্ছে একটা ভ্যালু রিটার্ন করবে। ওই যে বললাম যে ফাংশন কাজ করে কিভাবে, অ্যাজ এ লেবার, আপনি ওরে যা বলবেন ও তাই করে দিবে। তো এখন তাই করে দেওয়ার পরে ও কিন্তু একটা কিছু আপনাকে রিটার্ন দিবে। সেই রিটার্নটা কি দিবে এইটা আপনাকে এখানে ফাংশনের ভেতরে বলে দিতে হবে। মানে আপনি দিয়েছেন হচ্ছে এ আর বি এর ভ্যালু, তো এ আর বি হচ্ছে র ম্যাটেরিয়ালস। এখন এ আর বি কে আপনি ওকে দিয়েছেন, দেওয়ার পরে আপনি তার কাছ থেকে এ আর বি দিয়ে যোগ করে নিতে যাচ্ছেন, বিয়োগ করে নিতে যাচ্ছেন, না গুণ করে নিতে যাচ্ছেন, না ভাগ করে নিতে যাচ্ছেন, এইটা আপনাকে ডিফাইন করে দিতে হবে এইখানে। যে রিটার্ন স্টেটমেন্ট যেটা আছে, যে আপনি কি চাচ্ছেন, সেটা এরকমও হতে পারে যে সি ইকুয়াল টু এ প্লাস বি, এ প্লাস বি রিটার্ন করবে সি, মানে ওই যে এ আর বি যোগ করে সি রিটার্ন করবে। ঠিক আছে, যদি আমরা রান করি তাহলে এই যে আউটপুটে 90। এখন দেখেন যে এইখানে আমরা এই যে অ্যাড নামে কোনো বিল্ট ইন ফাংশন আছে কি? আমরা তো আগে দেখলাম অ্যাড নামে আসলে বিল্ট ইন ফাংশন নাই, বা যদি থেকেও থাকে তো ধরেন যে এইখানে এডি, এডি নামে তো কোনো বিল্ট ইন ফাংশন নেই। ঠিক আছে না, তাহলে এডি কে আমরা এখানে কি করতেছি, কল করতেছি, এই এডি কে কল করতেছি কি দিয়ে, এই যে এখানে দুইটা ভ্যালু দিতে হবে, এই দুইটা ভ্যালু দিয়ে কল করে আউটপুটে কিন্তু আমাকে 90 দিচ্ছে। তো এখন দেখেন যে আমরা শুধুমাত্র ওই 3456 না, এখন যে কোনো দুইটা নাম্বারকে কিন্তু চাইলেই যোগ করতে পারবো। 30 50 যদি প্রিন্ট করি তাহলে এই যে 90 80 যোগ করে দিচ্ছে। হুম, তো এই ডিইএফ কেন লিখলাম? ডিইএফ হচ্ছে কিওয়ার্ড, একটা ফাংশন তৈরি করার জন্য ডিইএফ হচ্ছে কিওয়ার্ড। আর
এরপরে যে নাম লিখেছি এটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম দেখার জন্য যে রুলস আছে, ওই একই রুলস দিয়ে আপনি ফাংশনের নাম লিখবেন। লেখার পরে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে এরপরে কোলন দিতে হবে। এরপরে ফাংশনের বডিতে আপনি যাই লিখবেন, ফাংশনকে কল করলে ও সেই অনুযায়ী আপনাকে আউটপুট দিবে। তো ফাংশন তৈরির উদ্দেশ্য হচ্ছে কোড রিইউজেবিলিটি, মানে আপনি কোডকে রিইউজ করতে পারতেছেন। তো আমরা যদি বলা হয় যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয়, দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য আমরা দেখা যাচ্ছে যে কোড করলাম, করার পরে ওই ইনপুট অ্যাট এ টাইম দিয়ে আমি তো অ্যাট এ টাইম দুইটা নাম্বারের আউটপুট পাবো। কিন্তু এইখানে আমি এই কোড তৈরি করার ফলে কি করতে পারছি, যে অ্যাট এ টাইম আমি অনেকগুলো দুইটা নাম্বার চাইলে যোগ করে আউটপুট আমি অ্যাট এ টাইম পাবো। এই যে 98-এ এই দুইটা আমি অ্যাট এ টাইম পাচ্ছি। ঠিক আছে না? আরো অনেক বহুমাত্রিক ব্যবহার আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখব। এখন এই পর্যন্ত এই যে ওপরের পার্টটুক এবং নিচের পার্টটুকের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এইখানে ভেতরে হচ্ছে গিয়ে আপনার কিছু নেই, কিন্তু এই জায়গায় আবার ভেতরে কিছু একটা আছে। তো এগুলোকে আবার আর্গুমেন্টস বলে। তো ওপরের পার্টটুক মানে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি নিচের পার্টটুক করেছি। এইটুক আগে আপনারা একবার রান করেন, রান করলে আরো কিছু কোশ্চিন রেইজ হবে, দেন আমি এক্সপ্লেন করব। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে এটার সিনট্যাক্স কি আহ, মানে ফাংশন দিলে রিটার্ন দিতে হবে, মানে রিটার্নের সাথে কি ফাংশনের সম্পর্কটা কি? এক। আর আরেকটা বিষয় হচ্ছে আমি যদি ভেরিয়েবল হিসেবে আগে A = 34 নিয়ে নিতাম ডেফের উপরে, তাহলে কি হইতো? ডেফিনেটলি হবে। A = 34 নিলে হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা। আর রিটার্ন স্টেটমেন্ট আপনি ডিপেন্ড করছে যে বডিতে কি কাজ করতেছেন সেইটার উপরে। ঠিক আছে? যেমন এইখানে আমি যদি রিটার্ন স্টেটমেন্ট না দেই তাহলে কিছুই হবে না, আউটপুটে আমরা কোনো ইয়া পাবো না। এই যে নন টাইপ, কোনো কিছুই রিটার্ন করতেছে না। ভ্যালু দিচ্ছি ইন্টিজার টাইপ, এখানে যোগ করতেছে কিন্তু রিটার্ন করতেছে না। কিন্তু না, আমি বলছি যে আহ, এটা কি মানে মানে কোনো কিছু আউটপুট পেতে হলে রিটার্নই দিতে হবে, মানে বিষয়টা কি এরকম? না, বিষয়টা এরকম না যে আউটপুট পেতে হলে রিটার্নই দিতে হবে। যেমন হচ্ছে এখানে রিটার্ন না দিয়ে আমি যদি এই যে প্রিন্ট সি করি, তার মানে যোগফল কিন্তু আবার প্রিন্ট করে দিবে, দেখেন এই যে হুম 90 প্রিন্ট করে দিচ্ছে, 80 প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমি প্রিন্ট না লিখে আমি রিটার্ন লেখার সুবিধা কি, মানে কেন রিটার্ন লিখবো? এই যে এখানে ওই ফাংশন কিন্তু একটা ভ্যালু রিটার্ন করে ভেতরে ভেতরে। তো আপনি যখন কোনো ভ্যালু রিটার্ন করবেন না তখন কিন্তু আউটপুটে এই যে নন নন আউটপুট দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে, এই ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। কিন্তু এইখান থেকে যেহেতু কল করতেছি, কল করলে ও একটা ভ্যালু তো ও রিটার্ন করে আচ্ছা পাঠাবে। আচ্ছা আচ্ছা, মানে কোনো ভ্যালু যদি আমি রিটার্ন যদি না, আমি হ্যাঁ ফাংশনকে কল করি তাহলে আমাকে রিটার্নই দিতে হবে, রাইট? এক্স্যাক্টলি আচ্ছা, এক্স্যাক্টলি। ওকে ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। জি।
ওকে, তাহলে স্যার স্যার আমি যখন হচ্ছে ডেফ মাই ফাংশন 3430, স্যার আমি কি স্ক্রিনশটটা একটু শেয়ার করবো, আপনি দেখলে হচ্ছে বুঝতে পারছেন। জি জি, আপনি শেয়ার করেন, আচ্ছা প্রবলেম নেই। আচ্ছা স্যার আমি শেয়ার করেছি। স্যার আমি যদি এভাবে লিখি তাহলে এটা মানে এরর কেন দেখাচ্ছে, মানে আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, ডেভ মাই ফাংশন 3456, এইটা হচ্ছে গিয়ে আপনি সরাসরি এখানে ভ্যালু ইউজ করতে পারবেন না। এখানে আপনি এমন ইউজ করতে পারেন যে এ ইকুয়াল টু 34, বি ইকুয়াল টু 56, এইটা হবে, কিন্তু আপনি সরাসরি কোনো ভ্যালু ইউজ করলে এইটা তো ফাংশন আর কি আর্গুমেন্টস এইভাবে নেবে না। আপনাকে যে কাজটা করতে হবে যে এ ইকুয়াল টু 34 লিখতে পারেন, বি ইকুয়াল টু 56, এরপরে সি ইকুয়াল টু এ প্লাস বি লিখতে পারেন, দেন রিটার্ন সি করবেন আপনি। ঠিক আছে না? জি স্যার, বুঝতে পেরেছি। হুম, মানে এই ব্র্যাকেটের ভেতরের যে ব্যাপারটা, এখানে বেশ কিছু মানে অপশন আছে। এই জিনিসগুলোই আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। মানে প্রথমত হচ্ছে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, এই ফাংশনের ভেতরে আহ, আমরা জাস্ট হচ্ছে একটা কিছু প্রিন্ট করে দেখেছি। এখন এই নিচে এসে হচ্ছে এই যে ব্র্যাকেটের ভেতরে এইখানে যেগুলো দেব এগুলোকে বলা হয় আর্গুমেন্টস, ফাংশনের আর্গুমেন্টস বা প্যারামিটার বলা যেতে পারে। হুম, মানে এইখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে গিয়ে আপনার প্যারামিটার, আর আরেকটা হচ্ছে আর্গুমেন্ট। তো এই যে এ বি, এগুলোকে বলা হয় যে এগুলো হচ্ছে ফাংশনের প্যারামিটার। আর যখন আমি এইখানে এই যে 34, 56 এই ভ্যালুগুলো দিয়েছি, এগুলো হচ্ছে ওই ফাংশনের আর্গুমেন্টস। এই আর্গুমেন্টস গুলো দিয়ে এই প্যারামিটারে পাস করানো হয়েছে, আর্গুমেন্টস গুলো পাস করানোর ফলে ভিতরে এসে কাজ হচ্ছে, মানে এগুলো ফাংশন রিলেটেড আর কি, কিওয়ার্ড বলেন বা শব্দ আর কি। তো এখন আপাতত আস্তে আস্তে এগুলো আমরা বুঝে যাব। আপাতত আমরা বুঝি যে ফাংশনের ভেতরে হুম, আমরা কি দেব, প্যারামিটার দেব। এটা হচ্ছে প্যারামিটার বিহীন একটা ফাংশন, অর্থাৎ ফাংশন কল করার সময় আপনি এখানে কোনো কিছু না দিলে ওই বডিতে যা থাকবে এইটা এক্সিকিউট হবে। কিন্তু নিচের যে ফাংশনটা আমি তৈরি করেছি এখানে কিছু প্যারামিটার দিয়েছি। তো এইটা একটু যদি জটিল হয়ে যায় তাহলে উপরেরটাই কপি করে নিচে নেই, নেয়ার পরে এমন হতে পারে যে নেম, ঠিক আছে না, আমরা শুধুমাত্র একটা নেম প্যারামিটার হিসেবে দিয়েছি। ঠিক আছে, দেওয়ার পরে এখন যদি আমরা রান করি তাহলে কি হয় দেখেন, অবশ্যই আউটপুট আসবে না। কারণ হচ্ছে এইখানে দেখেন কি বলতেছে যে মাই ফাংশন মিসিং অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট নেম। তার মানে ফাংশনকে যখন আমরা কল করব তখন অবশ্যই দেখতে হবে যে ফাংশন কোনো আর্গুমেন্টস মানে চাচ্ছে কিনা বা নিচ্ছে কিনা। তো এইখানে যখনই কোনো প্যারামিটার থাকবে ফাংশনের, তখনই সে কিন্তু আর্গুমেন্টস চাইবে। তো উপরের ফাংশনে এখানে কোনো প্যারামিটার আমরা দেই নাই, কিন্তু নিচে এসে এখানে কিন্তু আমরা একটা প্যারামিটার দিয়েছি। তাহলে এইখানে প্যারামিটার আমরা জাস্ট হচ্ছে গিয়ে যে কোনো একটা প্যারামিটার দিতে পারি, নেকটার। ওকে, দেখেন এটা কিন্তু এখন মানে এক্সিকিউট হচ্ছে, কিন্তু আমরা যে
আর্গুমেন্টসটা পাস করেছি, যদি এইটাকে আমরা প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে যে ইউ হ্যাভ এন্টার্ড প্লাস চিহ্ন দিয়ে বা কমা দিয়ে যদি আমরা নেমকে প্রিন্ট করি, এই যে ইউ হ্যাভ এন্টার্ড ইকুয়াল টু কি দেখাচ্ছে, নেকটার। তার মানে আমরা এই যে ফাংশনের ভেতরে এই যে নেম যে প্যারামিটার দিয়েছি, নেম প্যারামিটারের ভেতরে নেকটার পাস করাইছি। নেকটার পাস করার ফলে এই যে নেমের যে ভ্যালু নেকটার, এটা প্রিন্ট হচ্ছে। এখন আমরা এখানে কি করতে পারি, যে এই মাই ফাংশনকে শুধু যে নেকটার তা না, আরো অনেক কিছু দিয়েই আমরা পাস করাইতে পারি, তাই না? কম্পিউটার, এই যে মানে যতবার কল করব ততবারই এইভাবে ফাংশনটা রান হবে। তো ওপরে যেটা ছিল যে এইটা হচ্ছে প্যারামিটারলেস একটা ফাংশন, অর্থাৎ জাস্ট বডি এক্সিকিউট হবে। কিন্তু এখানে আমরা কি করছি, এখানে আমরা প্যারামিটার দিয়েছি। প্যারামিটার দিয়ে প্যারামিটারের যে আর্গুমেন্টস চাইবে, আর্গুমেন্টস ছাড়া কিন্তু এটা রান হবে না। আর্গুমেন্টস দিলে দেন হচ্ছে এই প্রোগ্রামটা রান হবে। কারো কোনো কোয়েরি আছে এটা নিয়ে? স্যার এখানে রিটার্ন ইউজ হলো না কেন? আচ্ছা আচ্ছা, খুবই ভ্যালিড কোশ্চিন এবং লজিক্যাল কোশ্চিন। যখন আপনি হচ্ছে প্যারামিটার ইউজ করবেন, ফাংশনে যখন আমরা প্যারামিটার দেব, তখন অবশ্যই অবশ্যই মানে একটা কিছু ফাংশন কিন্তু রিটার্ন করবে। ঠিক আছে, ফাংশন একটা কিছু রিটার্ন করবে। তো রিটার্ন স্টেটমেন্ট তখনই প্রয়োজন হয় যখন আপনি এইখানে আর্গুমেন্ট দেবেন। তো আপাতত এখানে হয়েছে কি, যে আমরা এই নেম ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করেছি এবং এখানে স্ট্রিং পাস করানোর ফলে এইটা ওই যে স্ট্রিংটাই রিটার্ন করতেছে। এবং আলটিমেটলি যখন রিটার্ন স্টেটমেন্ট থাকে না, ও নন টাইপের ভ্যালু রিটার্ন করে। যখন কোনো রিটার্ন স্টেটমেন্ট আমরা দিব না, তখন রিটার্নটা হবে নান। আর রিটার্ন স্টেটমেন্ট তখন ইউজ করব যখন আমরা স্পেসিফিক কোনো কিছু রিটার্ন করতে চাচ্ছি। তো এখানে আমাদের রিটার্ন করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমরা বডি এক্সিকিউট করতেছি, এই জন্য রিটার্ন স্টেটমেন্ট ইউজ করি নাই। স্যার জি, স্যার এখানে আর একটা প্রশ্ন হচ্ছে, রিটার্নটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি? যেমন এখানে আমাদের উপরে যে কোডটা আছে, উপরের কোডটাতে আমরা এ একটা প্যারামিটার নিছি, বি একটা প্যারামিটার নিছি, এই দুইটা প্যারামিটারকে আমরা অ্যাড করার জন্য সি আর একটা প্যারামিটার নেওয়া হয়েছে, এবং এই সি প্যারামিটারটাকে ব্যবহার করার রিটার্ন জন্য আমরা রিটার্নটা আমি ব্যবহার একটু করছি। বলি, রিটার্ন মূলত ফাংশনকে এক্সিট করার জন্য। মানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে ফাংশনের, ঠিক আছে, এখন ফাংশনকে এক্সিট করার জন্য আপনি রিটার্ন স্টেটমেন্ট ইউজ করবেন। তো প্রথমত হচ্ছে যে রিটার্ন আমরা শুধুমাত্র কিন্তু এই যে মানে রিটার্ন জিরো, অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করার প্রয়োজন নেই আপাতত। বডি এক্সিকিউট হয়ে আমরা কিন্তু এই যে শুধু রিটার্ন লিখলেও কিন্তু হবে। আবার উপরে যেমন আমরা ওই ফাংশনের যোগফলটাকে রিটার্ন করার প্রয়োজন মনে করেছিলাম, এই জন্য রিটার্ন সি দিয়েছিলাম। কিন্তু এইখানে নিচে আমি যদি রিটার্ন স্টেটমেন্ট এমনিতে এইভাবে লিখি, তার মানে এইটা দিয়ে বোঝাচ্ছে যে ফাংশন এখন আমি এক্সিট করব। ঠিক আছে, নর্মালি এইটার মানে হলো যে ও নন টাইপ কোনো কিছু রিটার্ন করবে না, ও বডি এক্সিকিউট হচ্ছে, ভ্যালু রিটার্ন করতেছে না। কিন্তু উপরে আমাদের আহ, যোগফলটা রিটার্ন করেছিলাম আমরা। তো কি রিটার্ন করতে হবে এটা ডিপেন্ড করছে যে আমি কোন ধরনের প্রোগ্রাম করতেছি এইটার উপরে। জি স্যার। আর কার কোনো কোশ্চিন? আচ্ছা, তাহলে
আমরা একেবারেই প্রাইমারি স্টেজে যতটুকু বুঝলাম যে হাউ টু ক্রিয়েট এ ফাংশন, অর্থাৎ কিভাবে একটা ফাংশনকে আমরা তৈরি করতে পারি, দেন হচ্ছে গিয়ে কিভাবে একটা ফাংশনকে আমরা কল করতে পারি, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, তাই না? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি নেই? স্যার এখন এই যে ফাংশনের ব্র্যাকেটের ভেতরে, ঠিক আছে, এই ফাংশনের ব্র্যাকেটের ভেতরে যেগুলো আমরা দেখতেছি এগুলো বলতেছি প্যারামিটার বা আর্গুমেন্টস, ঠিক আছে? এই আর্গুমেন্ট গুলো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কয়েক ধরনের আছে। কয়েক ধরনের কি কি? এটা থাকতে পারে ডিফল্ট আর্গুমেন্টস। যেমন প্রথমেই কয়েকজন কোশ্চেন করলেন যে স্যার যদি আহ, ওইখানে আমি, যেমন হচ্ছে গিয়ে ওই যে ইসরাত নিঝুম শুধুমাত্র নাম্বার দিয়ে দিয়েছে কিন্তু ওটা কাজ করে নাই, তো কি দিলে কাজ করবে, কিভাবে কাজ করবে এই প্যারামিটার গুলোতে, এইগুলোর হচ্ছে কয়েকটা ধরন আছে। যেমন হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস, এটা একটা ধরন। কিওয়ার্ড আর্গুমেন্টস, এইটা আর একটা ধরন। আবার এমন আছে যে কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস, আবার পজিশনাল আর্গুমেন্টস আছে, পজিশনাল অনলি আর্গুমেন্টস আছে, অ্যারবিটারি আর্গুমেন্টস আছে। এইরকম কয়েক ধরনের আর্গুমেন্টস আমরা এই ফাংশনের ভেতরে পাস করাইতে পারি। এই জিনিসগুলোই আমরা দেখব, কারণ হচ্ছে আমাদের যখন ফাংশন নিয়ে কাজ করব, মেজরিটি পার্সেন্টই হচ্ছে আমাদের আপনার দেখা যাচ্ছে যে বিভিন্ন মডিউল থাকবে, এই মডিউলগুলোর ফাংশন তৈরি করাই থাকবে। ফাংশনগুলোকে শুধু কল করে করে আমাদের কাজ করতে হবে। তো কিভাবে কল করতে হবে এইটা জানাটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। তো এইটা জানার জন্য আমি যে আর্গুমেন্টস গুলো পাস করাবো, আর্গুমেন্টস গুলো কি কিভাবে পাস করানো যেতে পারে, এইটা জানলেই কিন্তু আমার মোটামুটি পরবর্তীতে আমার কাজ করতে আর প্রবলেম হবে না। আচ্ছা, আরেকটা বিষয়, ফাংশন কাকে বলে সেটা আমরা প্রাথমিকভাবে দেখেছি যে ফাংশন ইজ এ ব্লক অফ কোড দ্যাট উই ক্যান রিইউজ। আর ফাংশনের প্রকারভেদটা একটু বলা হয় নাই, সেটা হচ্ছে ফাংশন ওভারঅল পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা বলি তিন প্রকার। তিন প্রকার ফাংশন কি কি? একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হলো মডিউল বেসড ফাংশন, আর আরেকটা হলো ইউজার ডিফাইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশন হচ্ছে অলরেডি আমি আপনাদের এই যে যেগুলো বিল্ট ইন ফাংশন যেগুলো আছে প্রিন্ট করে এগুলো দেখিয়েছি যে এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। যেমন এই যে লেন নামে একটা ফাংশন আছে, এই লেনের কাজ হচ্ছে যে আপনার এইখানে লেন কত সেই লেনটা বের বের করে দিবে। এটা অনেক সময় কাজে দেয়। যেমন লেন, এই যে নাম্বারস এর যে লেনটা আছে, মানে এটা হচ্ছে লেন, আউটপুটে দেখাবে 3, মানে এটা 3টা আর কি ডাটা আছে এই জন্য। তো এই ধরনের ফাংশন গুলো হচ্ছে এগুলো বিল্ট ইন ফাংশন। আর আরেকটা হইলো মডিউল বেসড ফাংশনস। তো এই মডিউল কিছু কিছু আমরা যখন কাজ করব পরবর্তীতে, যেমন হচ্ছে গিয়ে আমরা আহ, যেমন ডেট টাইম নামে একটা মডিউল আছে, রিকোয়েস্ট মডিউল আছে, দেন হচ্ছে গিয়ে নামপাই আছে, পান্ডাস আছে, টেনসর ফ্লো আছে, সাইকিট লার্ন আছে, সিম্পাই আছে। তো এগুলো প্রত্যেকটা মডিউল নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। সেগুলো হচ্ছে তৃতীয় কোনো পক্ষ, হ্যাঁ, থার্ড পার্টি, তারা তৈরি করে রেখেছে এই মডিউলগুলো, এগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ওই যে পিপ দিয়ে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলে ওই মডিউলগুলোর ভেতরে বেশ কিছু ফাংশন থাকবে, ওই ফাংশনগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। ওগুলো এমনিতেই পাওয়া যাবে না, ইনস্টল করে নিতে হবে। ওইগুলো হচ্ছে মডিউল বেসড ফাংশন। আর ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে, যেমন হচ্ছে আমি যে ফাংশনগুলো এখন তৈরি করলাম,
আমি যে ফাংশনগুলো তৈরি করলাম এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ আমি ইউজার, আপনি ইউজার, আমি আপনি এই যে ফাংশন তৈরি করতেছি আমার মতো করে কাজ করার জন্য, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে, তো এখন আমরা এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, আপনাদের ইজি মনে হইলেও বলবেন, আর যদি একটু কঠিন মনে হয় তাও বলবেন। কঠিন মনে হইলে আমি একটু মানে বারবার এটাকে এক্সপ্লেন করার ট্রাই করব, আপনাদের জন্য যেন ইজি হয়ে যায়। ঠিক আছে, একটু রেসপন্স করেন আপনারা। স্যার এগুলো ভালোই কঠিন লাগছে, আগের গুলো তো আস্তে আস্তে শিখতে পেরেছি। জি স্যার, এটা অনেক কঠিন লাগতেছে। জি স্যার। ফাংশনাল লাইব্রেরির মধ্যে পার্থক্য কি? আচ্ছা, লাইব্রেরির ভেতরে মূলত আপনার ফাংশন থাকবে। আর লাইব্রেরি মানে হচ্ছে হিউজ একটা প্যাকেজ। ওই লাইব্রেরি এবং মডিউল একই কথা, যে ওইটার ভেতরে আপনার ক্লাস থাকবে, ফাংশন থাকবে, মেথড থাকবে, সবকিছু। লাইব্রেরি মানে একটা প্যাকেজ, আর ফাংশন হচ্ছে স্পেসিফিক কাজের জন্য যেটা ব্যবহার হবে, সেটা হচ্ছে ফাংশন। আচ্ছা, যদি কঠিন মনে হয় তাহলে বারবার বারবার রান করাতে হবে। হ্যাঁ, বারবার রান করাইলে এটা ঠিক হয়ে যাবে। আমরা স্পেসিফিক কাজের জন্য একটা ব্লক তৈরি করব, একটা লেবার তৈরি করব, এটাই হচ্ছে ফাংশন। তো এই যে একদম প্রথম যে ফাংশনটা আছে এটা আপনি প্রথমে রান করাবেন। কিভাবে ফাংশন তৈরি করতে হয় তার সিনট্যাক্স এইটা, কিভাবে কল করতে হয় তার সিনট্যাক্স এইটা। দেন হচ্ছে গিয়ে কিভাবে ফাংশনের ভেতরে আমরা প্যারামিটার দেব, তার সিনট্যাক্স হচ্ছে এইটা, যে ডেফ মাই ফাংশন, এরপরে এর ভেতরে এই যে এইভাবে প্যারামিটার দিতে হবে। তো নেম, তারপরে আমরা দিতে পারি এজ, হুম তারপরে দিতে পারে এরকম যে সিটি। দেওয়ার পরে এখন আমি যদি এই প্রোগ্রামটা রান করাই, একবার রান করাই, বারবার কল করার প্রয়োজন নেই, এটা অবশ্যই ভুল দেখাবে। এটার কারণ কি, আমরা এই যে এররটা দেখলেই বুঝতে পারবো যে মাই ফাংশন মিসিং টু রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস এজ অ্যান্ড সিটি। তার মানে কি, যে এইখানে আমি যখন তিনটা প্যারামিটার দেব, তিনটা প্যারামিটার দিলে তার মানে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে, তিনটা আর্গুমেন্টস দিতে হবে। ঠিক আছে, তিনটা প্যারামিটার দেওয়া মানে তিনটা আর্গুমেন্টস দিতে হবে, ভ্যালু দিতে হবে এক কথায়। তো এখানে আমি তিনটা প্যারামিটার দিয়েছি, কিন্তু আমি এখানে দুইটা দিচ্ছি, তাহলে কিন্তু এটা রান হবে না। এই যে দেখেন না, স্টিল বলতেছে যে অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্টস। তো সিটি এখানে আমি যদি দেই যে ঢাকা, কুমিল্লা, ঠিক আছে না? কুমিল্লা বানান ঠিক আছে না ভুল? ভুল। ইউ হবে। ইউ না? আচ্ছা আচ্ছা, কুমিল্লাবাসী ভালো বলতে পারবে। যাই হোক, তাহলে স্যার ও ইউজ করে স্যার। এখন ও ইউজ করে না? স্যার ও ইউজ করে আবার ইউ ইউজ করে স্যার, এক একজন মানে এক একভাবে উচ্চারণ করে স্যার। ও আচ্ছা আচ্ছা, না ওই যে মাঝে মনে হয় নাম চেঞ্জ হয়েছিল, বগুড়া থেকে বগুড়া হয়ে গিয়েছিল। না, কারেক্ট, বর্তমানে কারেক্ট হচ্ছে ইউ। ইউ না? আচ্ছা আচ্ছা, আর ঠিক আছে, ওকে আপাতত থাক। তো এইখানে জি স্যার, কুমিল্লাতে ইউ। ও আচ্ছা আচ্ছা, তাহলে ইউ মানে কু থাকবেই। আর আমরা তো এখনো ওই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপার না। তো যাই হোক, তো মাই ফাংশন, এইখানে আমরা প্যারামিটার দিয়েছি তিনটা, নেম, এজ এবং সিটি। তো এইখানে আহ, আমরা তিনটা প্যারামিটার দিয়ে যদি ফাংশনকে তৈরি করি, তাহলে ডেফিনেটলি আমাদেরকে তিনটা ভ্যালু পাস করাতে হবে, আদারওয়াইজ ফাংশন কিন্তু কল করা যাবে না বা প্রপারলি রান হবে না। তো এটা হচ্ছে আহ, এবং এইগুলোকে
বলা হয় যে পজিশনাল আর্গুমেন্টস। এই যে আর্গুমেন্টস মানে আপনি যে ভ্যালুগুলো দিচ্ছেন এগুলোর যে বললাম না যে বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে, যে পজিশনাল আর্গুমেন্টস আছে, কিওয়ার্ড আর্গুমেন্টস আছে, কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস আছে, পজিশনাল আর্গুমেন্টস আছে। ঠিক আছে? তো এই এইভাবে আমরা যখন দেব এগুলোকে বলা হয় পজিশনাল আর্গুমেন্টস, অর্থাৎ যে যে পজিশনে আছে আপনাকে এক্স্যাক্টলি ওই পজিশনের ভ্যালুগুলো দিতে হবে। যেমন এইখানে আমরা দিয়েছি কি, নেম প্রিন্ট করেছি তাই না? তাহলে এইখানে ইয়োর নেম, তারপরে এজ, সিটি। আমরা যদি এখন রান করাই তাহলে দেখেন ইয়োর নেম, এটা হলো এজ, এটা হলো সিটি। তো দেখেন এই যে নাম প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এই লাইনটাকে অমিট করে দেই, এটার আপাতত প্রয়োজন নেই। ওকে, তো এইখানে আমরা এই যে তিনটা ভ্যালু দিয়েছি, নেম দিয়েছি, এজ দিয়েছি এবং সিটি দিয়েছি। তাহলে আমি আউটপুটে কিন্তু এই যে নেম, এজ এবং সিটি এই তিনটা ভ্যালুই দেখতে পাচ্ছি, তাই না? এখন আমি এমন করতে পারি যে সিটি ইকুয়াল টু দিয়ে দিলাম ঢাকা। যদি এমন হয় সেক্ষেত্রে আমি যদি ফাংশনকে কল করি, তো এই জায়গাতে আমি কি করব, শুধুমাত্র এই যে নেম এবং এজ এই দুইটা প্যারামিটার পাস করাবো। এক্ষেত্রেও দেখেন যে কি হয়েছে, ফাংশন কল করেছি আমি দুইবার, উপরে একবার এবং নিচে আরেকবার। তো ওপরের ক্ষেত্রে যেটা হয়েছে যে এইখানে প্যারামিটার আছে তিনটা, নেম, এজ এবং সিটি। আর এই জায়গায় যে কাজটা করেছি এবার, সিটির জায়গায় এখানে ঢাকা দিয়ে দিয়েছি। তো এই যে ঢাকা দিয়েছি এইটাকে বলা হয় যে এটা হলো ডিফল্ট আর্গুমেন্টস। স্যার একটা কোয়েশ্চেন ছিল। শিওর। এখানে কি স্যার মানে কোনো সিটির ভ্যালু না দেওয়া থাকে সেটাকে ডিফল্ট হিসাবে ঢাকা নিবে সবসময়? আরেকবার বলবেন ফাহাদ, আমি বুঝি নাই। যেমন আমরা আসলে মাই ফাংশন লিখে দুইবার আমরা ভ্যালু ইনপুট করছি, নেকটা 30 এন্ড কুমিল্লা এন্ড নেকটা 30 অনলি হুম, হয়েছে। হুম, জি। দেন স্যার আমার শুনতে পাচ্ছেন? আপনার কথা একটু মানে ভেঙে ভেঙে আসতেছে। হ্যাঁ, দেন আমরা যদি মানে এগেইন আমরা যদি ভ্যালু আচ্ছা স্যার, আমরা যদি আবার ভ্যালু না মানে সিটি ভ্যালুটা না দিয়ে ইয়া করি, প্রিন্ট করি, তাহলে কি ঢাকা ডিফল্ট নিবে? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথা খুব ক্লিয়ারলি আমি শুনতে পাচ্ছি না। যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ওপরে আমরা ভ্যালু দিয়েছি, এক্ষেত্রে যেটা হয়েছে যে ওই ভ্যালুই প্রিন্ট হয়েছে এই যে এইখানে। কিন্তু এইখানে এই যে এই ভ্যালুটা হচ্ছে এটা, এটাকে বলা হয় ডিফল্ট আর্গুমেন্টস। অর্থাৎ আপনি যখন কোনো ভ্যালু দিবেন না তখন বাই ডিফল্ট যখন আপনার হচ্ছে ঢাকা প্রিন্ট হবে। যেমন নিচের ক্ষেত্রে যেটা হয়েছে যে ইওর নেম, হুম, এখানে নেকটার না দিয়ে অন্য নাম দেই, যে যেমন আব্দুল কাইয়ুম।
আব্দুল কাইয়ুম, ঠিক আছে। তো এই যে আব্দুল কাইয়ুম এইটা দিয়েছি আমরা, ঠিক আছে। তো আব্দুল কাইয়ুম প্রিন্ট হয়েছে এজ 30, এটা এজ চেঞ্জ করতে পারি 35, এবং তার সিটি প্রিন্ট হয়েছে হচ্ছে ঢাকা। হুম, তো যখন এইভাবে আমরা কোনো আর্গুমেন্টস এর ভ্যালু সেট করে দিব, তখন হচ্ছে আপনি কোনো যদি ভ্যালু না দেন, তখন কি হবে, ওই ডিফল্ট ভ্যালুই প্রিন্ট হবে। আর যখন ফাংশন কল করবেন, আর যদি ভ্যালু সেট করে দেন, তাহলে এই ভ্যালুটাই প্রিন্ট হবে। এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস। যে ডিফল্ট আর্গুমেন্টসটা কি, ডিফল্ট আর্গুমেন্টস কিভাবে সেট করতে পারি, তারই হচ্ছে ভ্যালু দিলে আর ঢাকা প্রিন্ট হবে না। না না, ভ্যালু দিলে ঢাকা প্রিন্ট হবে না। স্যার এক্ষেত্রে কি রিটার্ন ব্যবহার করা লাগবে? না, রিটার্ন ব্যবহার না করলে হবে, কোনো প্রবলেম নেই। রিটার্ন শুধুমাত্র আমরা ভ্যালু আউটপুটের জন্য শুধু ব্যবহার করবো নাকি স্যার? যখন আমাদের ভ্যালু দরকার তখনই ব্যবহার করব। মানে কোনো স্পেসিফিক কিছু রিটার্ন যদি আপনি করতে চান, উম, তখন রিটার্ন আপনি ব্যবহার করবেন। হুম, মানে স্পেসিফিক কিছু রিটার্ন করতে চাইলে, মানে আর বডি। থাকলে তো সমস্যা নেই। হ্যাঁ, থাকলে কোনো প্রবলেম নেই, থাকলে কোনো প্রবলেম নেই। এই রিটার্ন থাকা আর না থাকা একই কথা। এটা হইলো গিয়ে নন রিটার্ন করবে, কোনো কিছু রিটার্ন করবে না। তাহলে ডিফল্ট আর্গুমেন্টসটা কি, এটা ক্লিয়ার কিনা আপনারা? জি স্যার, আমরা যদি ওই আর্গুমেন্টে ওখানে নেম ইকুয়াল কারো নাম দিয়ে রাখি, তাহলে এটা যদি আমরা নাম না কল করি, তাহলে মাই ফাংশনে অটোমেটিক ওইটা চলে আসবে, এজ এক্স্যাক্ট, দিলেও আসবে। আর এক্স্যাক্টলি। এখানে এজ ডাবল কোড করার প্রয়োজন হয় না কেন? কারণ ওইটা নাম্বার। গুড কোশ্চেন। এইটার প্রয়োজন হয় নাই। এটার কারণ হচ্ছে গিয়ে যে এ এ কিন্তু জানে না, এই এজ কিন্তু জানে না যে ওর ডেটা টাইপটা কি। যখন আমি এখানে ভ্যালু পাস করাচ্ছি, এটা অটোমেটিক ইন্টিজার টাইপ হয়ে যাচ্ছে আর কি। এইটা এজটা অটোমেটিক ইন্টিজার টাইপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো কোশ্চিন, যে কেন ডাবল কোড করলাম না, যেহেতু এটা নাম্বার, এই কারণ থেকে ডাবল কোড করি নাই। কিন্তু আমরা যদি এটাকে ডাবল কোড করি, স্ট্রিং হিসাবে নিয়ে নিত, এবং এটা তাও ভ্যালু নিত, এবং তাও কিন্তু ভ্যালু প্রিন্ট হতো। তাহলে আমার কোশ্চিন হচ্ছে যে এখানে তো আমি চাইলে এই জায়গা থেকে ভ্যালু ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, এই টাইপের ভ্যালু আমরা পাস করাইতে পারি, তাই না? সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এগুলোর ডেটা টাইপ আর কি ডিক্লেয়ার করে দেওয়া যেতে পারে। ওইখানে আমরা চাইলে ডেটা টাইপটা ডিক্লেয়ার করে দিতে পারবো। তা আপাতত এটা করতেছি না, এটা পরে দেখবো এগুলো আমরা, যে কিভাবে ডেটা টাইপটা আমরা ফিক্সড করে দিতে পারি। হুম। তাহলে এটা ক্লিয়ার আমরা যে ডিফল্ট আর্গুমেন্টসটা কি? জি স্যার। ওকে, ফাইন। এখন আমরা একটু দেখি যে ডিফল্ট আর্গুমেন্ট দিয়ে কোনো কিছু একটা ক্যালকুলেট করে দেন হচ্ছে গিয়ে আমরা কিভাবে ভ্যালু রিটার্ন করতে পারি। এটা দেখি। ডেফ
ওকে, তো এইখানে আমরা ফিজিক্স এবং ম্যাথ দুইটা সাবজেক্টের নাম্বার নিয়েছি। নাম্বার নিয়ে দেন হচ্ছে এইখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 200। তো এই যে ফিজিক্স এবং ম্যাথের এই নাম্বারগুলো যোগ করে এইটার পার্সেন্টেজটা বের করেছি। যে ম্যাথ ফিজিক্সের ওই যোগ করে টোটাল শতকরা কত ভাগ মানে নাম্বার পেয়েছে। তো 65%, কারণ ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 200 এর মধ্যে শতকরা কত পেয়েছে তার ক্যালকুলেশন হচ্ছে এইটা। তো এইখানে আমরা যে কাজটা করেছি, এই যে ফিজিক্স এবং ম্যাথের নাম্বারটা নিয়েছি, এরপরে রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্ট, এই যে ফিজিক্স এবং ম্যাথ এই ভ্যালুগুলো এখানে পাস করানো হয়েছে, রেজাল্ট 65 বের হয়েছে আর কি। এখন আমরা যদি চাই যে এইটাকে মানে সর্বোচ্চ মার্কস যদি 100 হয় তাহলে তার শতকরা কত সেটা যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে যে এইখানে আমরা রেজাল্টের কি করতে পারি, এই ম্যাক্সিমাম মার্কসটা 200 এর জায়গায় আমরা যদি 100 করে দেই তাহলে কমা দিয়ে 100 দিলে কিন্তু শতকরা রেজাল্ট আমরা পেয়ে যাব। এই যে দেখেন 130। এইটা হচ্ছে গিয়ে যে ডিফল্ট আর্গুমেন্টস এর ভ্যালুকে কিভাবে কাজ করানো যেতে পারে, আর হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস ছাড়া আমরা যদি কাস্টমাইজ করতে চাই সেটা কিভাবে কাজ করানো যেতে পারে। ঠিক আছে, তো এইটা আপনারা হচ্ছে গিয়ে একবার রান করেন এই প্রোগ্রামটা। স্যার লাস্টেরটা আরেকবার বলবেন? আচ্ছা, লাস্টেরটা হচ্ছে আমি একটু কাস্টমাইজ করি, কারণ সব ম্যাক্সিমাম মার্কস যদি 100 হয় তাহলে নাম্বারটা কমে 50 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 40, এটা হচ্ছে 47, দেন হচ্ছে গিয়ে এইটা কমা দিয়ে 100, তাহলে এটা হচ্ছে রেজাল্ট অন, এটা হইলো রেজাল্ট অন। একটা প্রিন্ট হবে রেজাল্ট আর একটা প্রিন্ট হবে রেজাল্ট অন। এই মানে উপরে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 200 আর নিচে হচ্ছে গিয়ে আপনার 100। তাহলে 100 হইলে এটা ফিজিক্স এবং ম্যাথে নাম্বারগুলো 50-50 করে দিয়ে এইটা শতকরা বের হচ্ছে হলো গিয়ে 87%। এইখানে জাস্ট হচ্ছে কিভাবে ডিফল্ট আর্গুমেন্টস এর ভ্যালুকে আমরা কাজ করাতে পারি তার এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে। একটু সময় নিয়ে আপনারা রান করেন, আর কোয়েরি থাকতেই পারে, আর জটিল মনে হইলে বলবেন বারবার, তাহলে আমি অন্য ভালো ইজি কোনো প্রোগ্রাম দিয়ে আপনাদের আমি এক্সপ্লেন করার ট্রাই করব। আর এটা আরেকবার একটু বুঝাইলে ভালো হয়। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে আপনাদের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা বোঝাই, তাহলে একটু মানে ভালো ফিল করবেন আর কি, বুঝতে পারবেন। সেটা হচ্ছে দুইটা সাবজেক্ট আছে, ম্যাথ এবং ফিজিক্স। তো ম্যাথ ফিজিক্সের দুইটা সাবজেক্টে যদি এই সাবজেক্টগুলোতে 100-100 করে মার্কস হয় তাহলে এইটার সর্বোচ্চ মার্কস হচ্ছে 200। তো আমরা ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট নিয়েছি, নেয়ার পরে এইটার ম্যাক্স মার্কসটাকে ডিফল্ট আর্গুমেন্ট হিসাবে রেখে দিয়েছি। দেন হচ্ছে গিয়ে আমরা এইটার পার্সেন্টেজটা বের করেছি। পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত। তো ফিজিক্স এবং ম্যাথ এই সাবজেক্ট দুইটা গুণ করে এইটাকে এই যে 100 দিয়ে গুণ করে সর্বোচ্চ মার্কস দিয়ে যদি ভাগ করা হয় তাহলেই পার্সেন্টেজটা বের হয়ে যায়। তাহলে এই যে ভ্যালুটা রিটার্ন করেছি। এখন এই যে এখানে ফিজিক্স এবং ম্যাথের যে নাম্বার এটা দিয়েছি, দেওয়ার পরে পার্সেন্ট, যেহেতু ফাংশনের নাম হচ্ছে পার্সেন্ট, এই ফাংশনের ভেতরে ভ্যালুগুলো পাস করায় রেজাল্টটা পেয়েছি। তো এটা হলো এই লাইনে রেজাল্ট প্রিন্ট করেছি। এইটা গেল হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের ভ্যালু পাস করেছে, কিন্তু ম্যাক্স মার্কস হচ্ছে কি ওইটার ডিফল্ট আর্গুমেন্টস আছে, ওইটা এখানে কাজ করেছে আর কি। আর নিচে গিয়ে আমরা যে কাজটা করেছি যে 40 এবং 47 মানে হচ্ছে 100, সর্বোচ্চ মার্কস ধরে নিয়েছে 100। তো সর্বোচ্চ মার্কস যদি 100 ধরি তার মানে একটা সাবজেক্টে হচ্ছে 50,
তাহলে 50-র মধ্যে 40 পেয়েছে আর একটা হচ্ছে 50-র মধ্যে 47 পেয়েছে ধরে নিলাম। ধরে নিয়ে রেজাল্ট অন যেটা পার্সেন্টেজ করেছি, এটা তাহলে 100-র মধ্যে হইতে হবে। তাহলে 100-র মধ্যে যদি হয়, তাহলে এই যে দুইটা নাম্বার যোগ করলে আহ, মানে শতকরা যেটা সেটা বের হয়েছে, এই যে রেজাল্ট অনে। ঠিক আছে? মুক্তাদির, বুঝতে পেরেছেন আপনি? স্যার আমরা ওই যে স্যার ওই যে ম্যাক্সিমাম নাম্বারটা যেটা আমরা করছিলাম, ম্যাক্সিমাম 200 দিছিলাম, দেওয়ার পর পার্সেন্টেজ বের করছি, এটা কি আরো সহজ উপায়ে করা যায় না? যে আমার তো 200%, আমি গুণন দিয়ে একদম লিখে দিতে পারি হচ্ছে পার্সেন্টটা 200% দিয়ে দিতে পারি, বা যদি ওইটা আমি পয়েন্ট। ট্রাই করে দেখেন, মানে কাস্টমাইজ, মানে সহজভাবে করা যেতে, মানে কিভাবে সহজ জি মনে স্যার, হয়? আমি চেষ্টা করছি। হ্যাঁ, 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 এটা কিন্তু আপনার কাছে মনে হতে পারে যে অন্যভাবে ইজি হতে পারে, ওটা কাস্টমাইজ করলে আপনি আরো বুঝবেন ব্যাপারটা ভালো আর কি। ঠিক আছে স্যার, আমি তো করে দিচ্ছি। স্যার ফিজিক্স ম্যাথ এগুলোর যে ভ্যালুগুলা, এগুলা ফাংশনের যে বডি, এই বডির ভেতরে না দিয়ে বাইরে দিলাম কি জন্য? এই ভ্যালুগুলো হচ্ছে গিয়ে আমি এইখানেও দিতে পারতাম। এই যে এই জায়গাতেও দিতে পারতাম, তো এখানে আগে ডিফাইন করে নিয়েছি আমরা। হুম, যে প্রথমটা ফিজিক্সের ভ্যালু, পরেরটা হচ্ছে ম্যাথের ভ্যালু, দিলে হবে, কোনো প্রবলেম নেই। না, আমি বলতে চাচ্ছি যে ফাংশনের যে ব্লকটা, মানে ব্লকের বাইরে দিচ্ছি, এই যে রিটার্ন বরাবর যে ব্লকটা আর কি, আচ্ছা, ভ্যালু আর রিটার্ন, হ্যাঁ, না, এটার বাইরে। তো হচ্ছে গিয়ে যদি ভেতরে দিয়ে দেয় এখানে, তাহলে তো আপনি ভ্যালু পাস করে ওই এটাকে কাস্টমাইজ করতেই পারবেন না, তো ফিক্সড ভ্যালু রিটার্ন করবে বারবার। ও আচ্ছা আচ্ছা। স্যার আরেকটা প্রশ্ন আছে, হুম, রেজাল্ট অনে এখানে আমরা 100 কেন দিলাম? এইটা হচ্ছে গিয়ে 100-র মধ্যে আর কি কত মার্কস সেইটা পাওয়ার জন্য, মানে এই ডিফল্ট আর্গুমেন্টস এর ভ্যালুটা 200 আমরা আছে। কাজ না করায় এই 100 দিয়ে কাজ করাইছি সেইটার জন্য। ও, স্যার, ম্যাক্সিমাম মার্কস 100 সেট করে দেওয়ার পরেও কি 100-এর থেকে বেশি আসতে পারে রেজাল্ট? আসবে যদি আপনি এইখানে বেশি ভ্যালু দেন, এই দুইটা হ্যাঁ, যোগ। এখানে বেশি ভ্যালু নিছে। হ্যাঁ, কারণ ওই যে মানে ওটা তো হচ্ছে গিয়ে আপনার ক্যালকুলেশন যেটা এইখানে যেটা দেখবেন যে এইখানে হলো হ্যাঁ। গিয়ে হুম প্রথমে ক্যালকুলেট করতেছে 200-এর মধ্যে, পরে ক্যালকুলেট হচ্ছে 100-এর মধ্যে। হুম তো 200 হচ্ছে এই সাবজেক্ট গুলোর মার্কস হচ্ছে 100 করে ধরে, কিন্তু 100 হবে সর্বোচ্চ মার্কস 100 হবে কখন? যখন ম্যাথ এবং ফিজিক্স হচ্ছে 50-50 করে যদি মার্কস হয়, তাই না? তারপর স্যার আমরা তো ম্যাক্স মার্ক 100 ধরে নিছি, তাহলে তো রেজাল্টটা এরর আসার কথা বা এরকম কিছু হওয়ার কথা না। না, না, এরর কারণ আসবে। আমরা তো ম্যাক্স সেট করে দিয়েছি। আচ্ছা, এইখানে যখন 100 দিবেন তখন ম্যাক্স মার্কসের মার্কস আছে 100, 100 কাটাকাটি হয়ে ম্যাথ ফিজিক্সের যে মার্কস যোগ হয়ে ওইটাই আউটপুট আসবে আর কি।
তাহলে স্যার এখানে আমরা 100 দিয়ে কি সুবিধাটা পেয়েছি? এইখানে না স্যার, নিচে রেজাল্ট 1-এ 100 দিয়ে। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ফাংশনে ডিফল্ট আর্গুমেন্টস হচ্ছে ম্যাক্স মার্কস। তো এইখানে ম্যাক্স মার্কসের ডিফল্ট ভ্যালু হচ্ছে 200। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা 200-এর জায়গায় 100 দিয়ে এইটাকে ক্যালকুলেট করেছি। মানে হচ্ছে কিভাবে আমরা ডিফল্ট আর্গুমেন্টস ভ্যালু কাজ করাইতে পারি, এবং ডিফল্ট আর্গুমেন্টসের ভ্যালু যদি আমরা কাজ না করাইতে চাই তাহলে কিভাবে ভ্যালু দিয়ে কাজ করাতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। বুঝতে পেরেছি স্যার। জি। আচ্ছা, আমার মনে হয় আপনারা এইটা ক্লিয়ার যে ডিফল্ট আর্গুমেন্টস কি। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে কিওয়ার্ড আর্গুমেন্টস। হচ্ছে একটু যদি নিচে যান, হুম। আচ্ছা ওখানে ওই যে ভ্যাল ভ্যাল ওই যে জি। সেকেন্ড লাইনে, আচ্ছা এখানে আমরা কি মানে আরেকটা প্যারেনথেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট প্রয়োজন আছে কিনা 100 এবং ফিজিক্স এর মাঝখানে আরেকটা কি ইউজুয়ালি আমরা এরকম ম্যাথ করার সময় করি, এটা কি এরকম দরকার আছে নাকি এটা মানে আমি কি বুঝতে পারছি নাকি বিষয়? ব্র্যাকেটের প্রয়োজন আছে কিনা হ্যাঁ আরেকটা ফার্স্ট ব্র্যাকেট মানে ফিজিক্স এর বাইরে এবং এইটা এবং হচ্ছে 100-এর এইখানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। দিতে যাচ্ছে না, তো কাজ করবে সমস্যা। এই যে কাজ করছে তো। ঠিক আছে Problem নেই। ঠিক আছে। ঠিক আছে। ওকে, এখন মোটামুটি আমরা এইটা দেখলাম। একটু আগের প্রোগ্রামটাতেই যাই আমরা। এইখানে দেখেন আমরা আগে ফাংশন কল করেছিলাম হচ্ছে গিয়ে জাস্ট ভ্যালুগুলো দিয়ে, ঠিক আছে। তো এইখানে আমরা এই কাজও করতে পারি যে নেম ইকুয়াল টু নেক্টার, এজ ইকুয়াল টু 30। তো তাহলে আগের মতো ডিফল্ট হয়ে গেল না? না না ওই যে না এইখানে না। হুম, আচ্ছা এখানে কি বলে, ওকে এইখানে দেখেন যে নেম ইকুয়াল টু নেক্টার, এজ ইকুয়াল টু 30, ঠিক আছে। এইটা দিয়ে আমি যখন ফাংশনকে কল করতেছি তখন কিন্তু আমার এই ভ্যালুগুলো তাও দেখাচ্ছে। হুম, তো আগে ছিল এইটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্টস, অর্থাৎ এইখানে আমি যে প্যারামিটার আছে তার একটা ভ্যালু আমি ডিফল্ট করে দিয়েছি। আর এইখানে কিন্তু হচ্ছে নেম, এজ, এই ভ্যারিয়েবল গুলোর যে মান এইখানে আমি সেট করে দিয়ে ফাংশনকে কল করতেছি। তো এইটাকে বলা হয় যে কিওয়ার্ড আর্গুমেন্টস। অর্থাৎ এইখানে আমার যে আর্গুমেন্ট গুলো আছে, আচ্ছা আমি সিটি এটাকে আউট করে দিই, কারণ হচ্ছে ওই মিক্স কলে কল হবে না, ঠিক আছে। কল হবে না, এই লাইনটাকে আউট করে দিই। ওকে, তো এইখানে দেখেন নেম এবং এজ দুইটা প্যারামিটার দিয়েছি, আমি দুইটা প্যারামিটার দিয়ে নেমের ভ্যালু নেক্টার দিয়েছি, এজের ভ্যালু 30 দিয়েছি। হুম, তো এইভাবে আমি যদি কল করি এইটাকে বলা হয় যে কিওয়ার্ড আর্গুমেন্টস, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে দিয়ে আমি এটাকে কল করতেছি। এইটার সুবিধা আছে, সুবিধা হচ্ছে গিয়ে যে আপনি যদি এইটাকে উল্টাপাল্টা করে দেন, যে এজ ইকুয়াল টু আগে দিলেন হচ্ছে গিয়ে 40, কমা নেম ইকুয়াল টু হচ্ছে গিয়ে
রহমান দেন, ঠিক আছে। তাও দেখবেন যে এটা প্রিন্ট হবে। এই যে ইওর নেম নেক্টার, ইওর এজ 30, ইওর নেম রহমান, ইওর এজ 40। তার মানে এইখানে আপনি যখন কিওয়ার্ড আর্গুমেন্টস দিয়ে ফাংশনকে কল করবেন, ফাংশনকে কল করলে হচ্ছে গিয়ে এটা কি হবে, যে আপনার তাও প্রিন্ট হবে, ফাংশন কল হবে। কিন্তু আপনি যখন এই যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এইখানে আপনি আগে দিয়ে দিলেন হচ্ছে এজ, ঠিক আছে, আগে দিলেন এজ, পরে দিলেন হচ্ছে নেম। জাস্ট হচ্ছে নেমের জায়গায় নেম কথাটা, আচ্ছা না, অন্য একটা নাম দেই, সেটা হলো মামুন, ধরেন দিলাম হচ্ছে গিয়ে মামুন। এইখানে দেখেন যে ইওর নেম 30 এবং ইওর এজ হয়ে গেছে, মামুন হয়ে গেছে। তার মানে কি, ও কিন্তু পজিশন ওয়াইজ ভ্যালুগুলো নিচ্ছে। আপনি যখন এইভাবে ভ্যালু পাস করাবেন তখন পজিশন, যে যে পজিশনে আছে ওই পজিশনের ভ্যালুগুলো ওইভাবে প্রিন্ট করবে। তাহলে এটা হচ্ছে গিয়ে যে আহ, এই ধরনের ফাংশন কলকে বলা হয় যে কিওয়ার্ড আর্গুমেন্টস, অর্থাৎ কিওয়ার্ড দিয়ে আপনি ভ্যালু পাস করে এটাকে কল করাচ্ছেন, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস, ঠিক আছে। আচ্ছা, একটু আমি আপনাদের প্রথম থেকে আর একবার একটু রিক্যাপ করতে চাচ্ছি। হ্যাঁ, সেটা হইলো আমরা প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। আমরা দেখলাম কিছু, যে ম্যাক্স আছে, মিন আছে, এরকম অনেকগুলো বিল্ট ইন, প্রায় 60+ মতো বিল্ট ইন ফাংশন আছে। তার মধ্যে মিন ফাংশনের কাজটা আমি দেখিয়েছিলাম, যে কিভাবে উম, একটা লিস্টের ভেতর থেকে মিনিমাম ভ্যালুটা আমরা বের করে দিতে পারি। তো এইটা হচ্ছে গিয়ে আপনার বিল্ট ইন ফাংশন, অর্থাৎ এই পাইথনের ভেতরে তৈরি করা আছে। এরপরে আমরা কিভাবে ফাংশনের ডেফিনেশন দেখেছিলাম, যে ফাংশন কি, ফাংশন হচ্ছে আসলে ব্লক অফ কোড, যেটাকে আমরা বারবার ইউজ করতে পারি। এবং ফাংশন হচ্ছে টোটাল 3 প্রকার। একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, যেটা পাইথনে তৈরি করাই আছে। আর একটা হচ্ছে মডিউল বেসড ফাংশন, যেটা মডিউল থেকে যখন আমরা ইনস্টল করব তখন আমরা ফাংশনগুলো ব্যবহার করতে পারবো। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো আমাদের পড়ার বিষয় হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো ইউজার ডিফাইন ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এইটার সিনট্যাক্সটা আমরা দেখেছিলাম, যে ডিইএফ এই কথাটুকু লিখে ফাংশনের নাম লিখবেন, ব্র্যাকেট দিবেন, কোলন দিবেন, এরপরে হচ্ছে ফাংশনের বডি থাকবে। তো এইভাবে আমরা ফাংশনটা ডিক্লেয়ার করব। দেন হচ্ছে ফাংশনকে কিভাবে কল করতে হবে, ফাংশনের নামটা লিখে দিলেই ফাংশনটা কল হয়ে যাবে। এরপরে আমরা কিভাবে ফাংশনের ভেতরে এই যে প্যারামিটার দিতে হবে, প্যারামিটারগুলো জাস্ট কমা দিয়ে দিয়ে লিখলেই প্যারামিটার আর কি তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে কিভাবে প্যারামিটারগুলোর ডিফল্ট আর্গুমেন্টস তৈরি করা যায় সেইটা আমরা দেখলাম, যে আপনি যখন ভ্যালু পাস করাবেন অটোমেটিক ভ্যালুগুলো নিয়ে নেবে যদি আমরা এইটা ডিফল্ট আর্গুমেন্টস এর ভ্যালু পাস না করাই, আর যদি পাস করাই তাহলে ওইটাই প্রিন্ট হবে। এইটা হচ্ছে গিয়ে তার এক্সাম্পল আমরা দেখেছিলাম। এরপরে আমরা ওই একই ধরনের আরেকটা এক্সাম্পল দেখেছিলাম, যে কিভাবে ডিফল্ট আর্গুমেন্টস এর ভ্যালু প্রিন্ট করব, কাজ করাবো, আর ডিফল্ট আর্গুমেন্টস ছাড়া আমরা আমাদের ভ্যালু কিভাবে দিয়ে আমরা কাজ করাতে পারি প্রোগ্রামে। দেন হচ্ছে গিয়ে আহ, এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্টস। কিওয়ার্ড আর্গুমেন্টস কিভাবে আমরা কিওয়ার্ডের মাধ্যমে ভ্যালুগুলো পাস করে ফাংশনকে কল করাতে পারি, এটা আমরা এখানে দেখেছি। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কুয়েরি আছে কিনা?
স্যার ওই রিটার্নটা যদি আরেকবার একটু রিপিট করেন, আর উপরে হচ্ছে রিটার্নের পরে ভ্যালু কথাটা, মানে রিটার্ন ভ্যালু রিটার্ন করতেছে, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এখানে শুধু রিটার্ন লেখা। আর হচ্ছে প্রিন্ট যদি করি সেই ক্ষেত্রে কি আমার এই রিটার্নের ভ্যালুটা আসবে কি না, অথবা হচ্ছে আমি রিটার্নটা যদি ফাংশনের ভিতরে নেই তাইলে এই সেম হচ্ছে কোডের ভিতরে আবার শেষে গিয়ে আমি প্রিন্ট লিখতেছি স্যার, ওইখানে কি রিটার্ন লিখলে আমার ভ্যালুটা আসতো না? কোথায়? এই যে স্যার এখানে নিচে প্রিন্ট রেজাল্ট, এইখানে যদি আমি উপরে উপরে উপরের সিলেক্ট স্যার, জি এখানে, এখানে যদি আমি রিটার্ন রেজাল্ট লিখতাম তাহলে কি আসতো না স্যার রেজাল্ট? দেখি কি হয়, কি বলে। রিটার্ন, আমি বলি এইটা নিয়ে মাথা নষ্ট হওয়ার কিছু নেই। রিটার্ন স্টেটমেন্টটা মূলত হচ্ছে গিয়ে এইখানে আমরা এই ফাংশন থেকে রিটার্ন করতে যাচ্ছি শুধুমাত্র এটার ভ্যালু। এই কারণ থেকে আমরা এই যে ভ্যালু রিটার্ন, ভ্যালুর যে মান আছে এইটা রিটার্ন করবে। অন্য কিছু আমরা এখান থেকে চাচ্ছি না, ও এটা ক্যালকুলেশন করে আমাকে এটা রিটার্ন করে দিবে। ঠিক আছে, স্যার রিটার্ন। ওইখানে যদি আমি প্রিন্ট ভ্যালু দিতাম, মানে প্রিন্ট দিয়ে এরপর যদি ভ্যালু দিতাম, মানে যেটা ভেরিয়েবল আছে ওইটা কি তাহলে আসতো না স্যার? মানে আমরা ফাংশনের বাইরে, না, আসবে না। কারণ হচ্ছে, বুঝতে পেরেছি আপনার কথা। কারণ হচ্ছে এই আমরা ভেরিয়েবল পড়েছি না, জি জি স্যার। কিন্তু ভেরিয়েবলের প্রকারভেদ পড়ি নাই। তা আসলে ওই সময় প্রকারভেদ পড়লে আমরা বুঝতাম না। মানে একেবারেই যারা নতুন আর কি, এই কারণে বুঝতাম না। ভেরিয়েবল হচ্ছে ওভারঅল দুই প্রকার, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। হুম। তো এই যে এই ফাংশনের ভেতরে এই যে ভ্যারিয়েবলটা আছে এটাকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। মানে ওর মানে দৌরত্ব, নির্দিষ্ট একটা কোডের ভিতরে থাকবে। ওর ভেতরে ওর দৌরত্ব, ও বাইরে ওকে আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, আর যদি আমরা বাইরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম যে ভি এ এটা গ্লোবাল ভেরিয়েবল। ইকুয়াল টু, ঠিক আছে, 10, এরে আপনি যেখানে ইচ্ছা সেই জায়গা থেকে, ভিতরে বাইরে দুই জায়গায় ইউজ করা যাবে। হ্যাঁ। তো এই কারণ স্যার থেকে, জি, স্যার আমরা এই যে ডিফের ভিতরে যে ভেরিয়েবলটার কথা বলা হয়েছে এটাকে আমরা কি গ্লোবাল করে দিতে পারতাম না? বুঝি নাই। স্যার এই যে ভিএল যেটা দিয়ে ভেরিয়েবল বলা হয়েছে যেটা, হুম এটা হুম। কি লোকাল ভেরিয়েবল হয়ে গেছে? এই লোকালকে আমরা কি গ্লোবাল করতে পারি? লোকালকে গ্লোবাল করা যাবে। চাইলে আমরা ইচ্ছা করলে করতে পারবো, ঠিক আছে, ডিক্লারেশনের মাধ্যমে করা যেতে পারে। কিন্তু আপাতত হচ্ছে এইটা তো উম, আমরা ক্যালকুলেট করে ভ্যালুটা হচ্ছে গিয়ে এইখানে আমরা কি করতেছি, পাস করা, পাস করানোর পরে এইটার ভ্যালুটা আমরা রিটার্ন করতেছি। এখন এই গ্লোবাল যদি আমরা করতে চাই বা করতে চাই, তাহলে এখন আবার কিন্তু বুঝতে হবে আমাকে যে পাস বাই ভ্যালু এবং পাস বাই রেফারেন্স কি। তো এটা একটু বুঝতে গেলে সময় লাগবে, আপনারা বুঝে যাবেন আস্তে আস্তে। আমি আস্তে আস্তে বোঝাবো, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, আচ্ছা, এইটা ক্লিয়ার কিনা, কোশ্চিন করেছিলেন। স্যার আমি ওই রিটার্নের এইখানে আমি শুধু দেখতে চাই এখানে প্রিন্ট ভ্যাল লাগলে ভ্যালুটা আসে কিনা, মানে ফাংশনের পরে থার্ড লাইনে মানে ফোর্থ লাইনে। আসবে না তো, স্যার তো বলছে ওটা তো লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল তারপর তো আ- না ওটা আসবে তো না। আমার কোডের ভিতরেই, তাইলে তো আসার কথা। এটা তো বুঝলাম। আমি বাইরে কল করতেছি না ফাংশনের, আমি তো এই ভিতরে কল গুলো করতেছি। হচ্ছে গিয়ে আপনারা রান করাবেন নিজে নিজে, ঠিক আছে। আপনি তো আপনি ভ্যালু দেন নাই, ভ্যালু না দিলে আসবে কিভাবে? আপনি যাচ্ছেন এইটা, এই তো। জি স্যার, এইখানে হচ্ছে আমি প্রিন্ট, যেহেতু রিটার্ন সেম আসতেছে। হুম। এইখানে হচ্ছে গিয়ে এখন দেখেন, ও কিন্তু একটা ভ্যালু রিটার্ন করেছে, সেইটা কি, নন। ভ্যালু পাচ্ছি আমরা, কিন্তু নান টাইপের, ঠিক আছে। তো ভ্যালু কিন্তু একটা রিটার্ন করবে যখন এই যে ইন্টিজার নিয়ে কাজ করবে, ভ্যালু রিটার্ন করবে। এই জন্য আমরা এখানে প্রিন্ট না দিয়ে এইটাকে সরাসরি এই ভ্যালুটাই রিটার্ন করব, রিটার্ন এইটা। ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার, অ্যান্সার দেখে ক্লিয়ার, হুম। ভিতরে জিনিসটা একটু কনফিউজ। কোন জায়গায় কনফিউজড? মানে হচ্ছে, মানে রিটার্ন আর প্রিন্ট আমরা তো
আচ্ছা স্যার, আমি নিজে একটু দেখি, পরে না হয় একটু আচ্ছা ঠিক আছে, একটু বলি। একটু আমি বলি মানে ফাংশনটা যাদের কাছে নতুন একটু কনফিউশন থাকতে পারে। আমার মনে হয় যে আজকে যত দেখলাম, হুম, নতুন টপিকস তো, এইটা একটু সময় নিয়ে ফাংশনটা 2 দিনে আমি আপনাদের শেষ করি। একদিনে বুঝতে গেলে একটু হয়তো আরো বেশ কিছু বিষয় আছে এখানে, ওই আর্গুমেন্টস এর যে বিষয়গুলো আছে। তবে স্যার এইখানে আরেকটা বিষয় হচ্ছে স্যার, এইখানে যে রিটার্ন লিখছেন শুধু নিচের সেলে স্যার, এইখানে রিটার্নের পরে তো কোনো কিছু আমরা রিটার্ন করি নাই, ওইখানে তো ভ্যালু রিটার্ন করছিলাম, তো এইটা কি দরকার আছে কোডের ভিতরে? দরকার নেই বা দিলেও ক্ষতি নেই, মানে এই রিটার্ন দেওয়া আর না দেওয়া সমান কথা। কারণ আপনি যখন ফাংশন ডিক্লেয়ার করবেন, ভ্যালু একটা রিটার্ন করবে বাই ডিফল্ট। বাই ডিফল্ট হচ্ছে নন রিটার্ন করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় আজকে এই পর্যন্ত থাক। আপনাদের এই ফাংশনটা আপনারা একটু দেখেন, আমি যে কোডগুলো দিলাম এগুলো একটু রান করান, ভিডিওটা দেখবেন। দেন হচ্ছে গিয়ে আরো বেশ কিছু ফাংশন দিয়ে আমাদের বাকি যে আর্গুমেন্টস গুলো আছে এগুলো আমরা দেখব। যেমন হচ্ছে পজিশনাল আর্গুমেন্টস অলরেডি আমরা দেখে ফেলেছি। এরপরে আরবিটারি আর্গুমেন্টস থাকতে পারে, কিওয়ার্ড অনলি আর্গুমেন্টস আছে। এই 2-3টা পয়েন্ট আমরা বলে দেন হচ্ছে ফাংশনটা শেষ করব। স্যার আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছিল? অ্যাটেন্ডেন্স নেইনি আমি। ঠিক আছে স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দেই, দাঁড়ান একটু। স্যার আজকের ক্লাসের এই ওয়ার্কশিটটা যদি একটু কাইন্ডলি প্রোভাইড করতেন স্যার। হ্যাঁ, আমি আপলোড করে দেব আপনাদের। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স লিংক দিয়েছি আপনাদের, চ্যাট বক্সে দিয়েছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, তারপর দেখতেছি কি করা যায়। স্যার পারমিশন নাই এখন। আচ্ছা, একটু একটু এবার হওয়ার কথা, হয়েছে না? জি স্যার। জি স্যার। স্যার আমি আমার রুল নম্বরটা নিয়ে একটু কনফিউজ স্যার। আপনার কি নিয়ে? রোল নাম্বার নিয়ে? হ্যালো?